आपकी আদালতে দেশের সবচেয়ে বরিষ্ঠ নেতাদের মধ্যে একজন গোলাম নবী আজাদের ওপর অভিযোগ হলো যে ইনি বিশ্বাসঘাতকতা করেছেন। আজাদ সাহেব, যবে থেকে আপনার বই বেরিয়েছে কংগ্রেসের আপনার পুরনো সঙ্গীরা বলছেন যে কিসসা এ ক্যা হো গয়া, এ দোস্ত তু বেওয়ফা হো গয়া। কেউ আবার বলছেন ওয়ফা জিনসে কি বেওয়ফা হো গয়ে। আর কংগ্রেস পার্টির অফিসিয়াল প্রবক্তা আপনার জন্য একটা শায়রি বলেছেন, गम इस बात का नहीं कि वो बेवफा हो गया, अफसोस इस बात का है क्या था क्या हो गया। যিনি বলেছেন যে কেয়া সে কেয়া হো গয়া, তিনি তো দায়ী এটার জন্যে কি থেকে কি হয়ে গেল। আর আমি বিশ্বাসঘাতক নই, বরং উল্টে আমি বিশ্বস্ত। বিশ্বাসঘাতক তো তারা যারা সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু তবুও ওদের সাহস নেই লিডারশিপকে সেসব বলার, যে সবকিছু শেষ হয়ে গেছে। তারাই বিশ্বাসঘাতক, যে নিজের লিডারকে ধোঁকা দেয়, নিজের পার্টিকে ধোঁকা দেয়, আর তাদেরকে এটা বলে, বা বরঞ্চ বলবো যে এটা বলার তাদের সাহস নেই যে আমাদের এই পার্টিটাই ধ্বংস হয়ে গেছে। এই পার্টি যেটা ভারতবর্ষের 34-35টা স্টেটে শাসন করত এক সময়, পার্লামেন্টে একটা সময় 414টা সিট ছিল এদের, তারা দুটো নির্বাচনে তারা 50-55টা সিট নিতে পারে না, হ্যাঁ, আর অপোজিশন লিডার তৈরি করতে পারে না। তারাই বিশ্বাসঘাতক, তারা ধোঁকা দিচ্ছে নিজের পার্টিকে। সব কিছু জেনেও নিজের লিডারকে বলে না, বলতে পারে না সাহসের সঙ্গে যে হ্যাঁ তুমি ভুল রাস্তায় হাঁটছ। আজাদ সাহেব, ওদের আপনার কাছে এই অভিযোগটা নেই যে আপনি কংগ্রেস থেকে আলাদা হয়ে গেছেন। ওদের বক্তব্য হচ্ছে যে তুমি রাহুলকে না চাইলেও ঠিক আছে, কিন্তু মোদিকে চাইলে অসুবিধে আছে। না আমি মোদি বাবুকে চাই, আর না আমি রাহুল বাবুকে ভুলে গেছি। প্রশ্নটা গার্লফ্রেন্ডের নয়, বয়ফ্রেন্ডেরও নয়। প্রশ্নটা হলো ভারতের রাজনীতির ব্যাপারে, যে কোন ক্যাপ্টেন একে ডোবানোর চেষ্টা করছে আর কোন ক্যাপ্টেন একে পাড়ে পৌঁছে দেবার চেষ্টা করছে। ওখানে আমি ওর ধর্মও দেখব না, ওর চেহারাও দেখব না, শুধু ওর কাজ দেখব। ইন্দিরা গান্ধী ছিলেন, হ্যাঁ উনি চালাতেন। রাজীব গান্ধী ছিলেন, উনিও চালাতেন। নেহরুজিও ছিলেন, উনিও চালাতেন। নিজের দেশকে চালাতেন, পৃথিবীটাকেও চালাতেন। মিসেস গান্ধী তো প্রাইম মিনিস্টার হওয়ার সুযোগ পাননি, কিন্তু পেছন থেকে উনিও চালাতেন। কিন্তু আজ এমন কি হলো যে পার্টিটাই চলে না? শুধু গালাগালি দিলেই মানুষ নেতা হতে পারে না। গালাগালি দেওয়াও রাজনীতিতে, সফিস্টিকেটেড গালাগালি দেওয়া যায়, কিন্তু স্ট্রিট ল্যাঙ্গুয়েজটা চলে না। আর সেগুলো কখন হচ্ছে? 24 ঘন্টা ঘুম থেকে উঠেই আপনি কাউকে গালাগালি দিচ্ছেন, ঘুমোতে যাওয়ার আগে আবার গালাগালি দেবেন। এতে না দেশ এগোবে, না পৃথিবী এগোবে, আর না কেউ পাওয়ারে আসবে। তাহলে আপনি বলছেন রাহুলজি শিপকে ডোবাতে চাইছেন আর মোদিজি চালাচ্ছেন? এই সময় তো ওটাই হচ্ছে। আমি ক্যাপ্টেন হওয়ার জন্য যদি মোদি বাবু 24/7 কাজ করেন, তাই ওনাকে 24 মিনিট অন্তত কাজ করতেই হবে। 24 মিনিটসও যদি কাজ না করেন, তাহলে আপনি কি করে প্রধানমন্ত্রী হবেন? আমার পুরো সহানুভূতি রাহুল গান্ধীর সাথে আছে। আমি ওনার বাবার সাথেও মন্ত্রী ছিলাম, আর পার্টিতেও ছিলাম ওনার বাবার সাথে। আমি ওনার ঠাকুমার সাথেও 32 বছর বয়সে মন্ত্রী হয়েছিলাম। তারও আগে ইউথ কংগ্রেসে 28-29 বছর বয়সে আমি ইন্দিরা গান্ধীর সাথেও কাজ করেছিলাম। উনি 24 ঘন্টাতে 20 ঘন্টা কাজ করতেন। রাজীব গান্ধী 20 ঘন্টা কাজ করতেন। ইনি 20 মিনিটও কেন করেন না? তো ওনারা 20 ঘন্টা কাজ করেছেন, তাই প্রধানমন্ত্রী হয়েছেন। ইনি 20 মিনিটও কাজ করেন না আর ভাবেন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, হ্যাঁ? তাহলে এটা পসিবল নয়। আমি নিজে 20 ঘন্টা কাজ করেছি। আমি আজও 70+, আমি আজও 18 ঘন্টা কাজ করি। নতুন পার্টি তৈরি করেছি। আমি 2টো পর্যন্ত বসি, লোকেদের সাথে দেখা করি, সকালে আবার 6টায় শুরু করে দিই। যখন আপনি এরকম কথা বলেন, তখন উনি বলেন যে ওনার পার্টির নাম হলো আজাদ। ইনি শুধু নামেই হলেন আজাদ, বইয়ের নামও আজাদ রেখে দিয়েছেন, কিন্তু মোদির গোলাম হয়ে গেছেন। আমি গোলাম কারোরই নই। এটা ভাবাটাই গোলামি। এটা ভাবাটাই যে
কোনো ভালো লোককে ভালো বলা আর খারাপকে খারাপ বলাটাই হলো গর্বের আর আত্মসম্মানের উনি ব্যাপার। বলেছেন যে এই যে বইটা, এটা আজাদ সাহেব লেখেননি, এটা মোদিজি লিখেছেন। আর এই বইটা লেখা হয়েছে কংগ্রেসকে ধ্বংস করার জন্যে, ওনার কংগ্রেস মুক্ত ভারত তৈরির স্বপ্ন পূরণ করার জন্যে। দুটো জিনিস আছে। প্রথমত খুব খুশির ব্যাপার যদি মোদিজি লিখে থাকেন, যেখানে কংগ্রেসের প্রশংসা করেছেন, ফ্রিডম ফাইটার্সদের প্রশংসা করেছেন, নেহরুর প্রশংসা করেছেন, ইন্দিরা গান্ধীর প্রশংসা করেছেন, ওই বইতে রাজীব গান্ধীর প্রশংসা করেছেন, সোনিয়া গান্ধীর প্রশংসা করেছেন। খুবই ভালো কথা যদি মোদি এরকম ভেবে থাকেন আর উনি লিখে থাকেন, তাহলে তো ওনার খুব খুশি হওয়ার কথা। তাহলে কি ওনার দুঃখ এটাই যে মোদি ওনার প্রশংসা কেন করেননি? ওনার তো তাহলে খুশি হওয়ার কথা যে ওনার দাদু, ঠাকুমা আর বাবার প্রশংসা করেছেন। দ্বিতীয়ত, উনি নিজের কাজের মাধ্যমে আর কাজ না করার মাধ্যমে উনি মোদিবাবুকে স্মরণ করছেন যে আমি করছি। আমি তো মোদিবাবুকে দুর্বল করার জন্য বলতাম যে কংগ্রেসে পরিবর্তন আনো। ব্লক লেভেলে ইলেকশন করো, ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন করো, স্টেট লেভেলে ইলেকশন করো, ওয়ার্কিং কমিটিতে ইলেকশন করো। এখানে ২৬ বছর ধরে ইলেকশনটাই হয়নি। এই তো হলো মল্লিকার্জুন খার্গে একজন বরিষ্ঠ নেতা কংগ্রেসের অধ্যক্ষ হয়ে গেলেন। ন্যাশনাল প্রেসিডেন্টের ইলেকশন, তার আগে ব্লকের ইলেকশন হওয়া উচিত, ডিস্ট্রিক্টের ইলেকশন হওয়া উচিত, স্টেটের ইলেকশন হওয়া উচিত। আর ওরা লোক নির্বাচন করবে, ব্লকের ইলেকশন করেনি, ডিস্ট্রিক্টের ইলেকশন করেনি, সোজা ন্যাশনাল প্রেসিডেন্টেরটা করে ফেলেছে। আর ভোটার লিস্ট ছাড়াই করেছে। অনেকে তো ভোটার লিস্টটা শেষও করতে দেয় না, হ্যাঁ? আর কেউ তো ভোটার লিস্ট ওই দিন ফোন করে কিন্তু বলে যে কিছু তো হয়েছে, খার্গেজি অধ্যক্ষ কিছুই হয়েছেন। হয়নি। এটা আবার আবার পার্টি তো উনি চালাবেন, তাই না? না, পার্টিটা কার? হ্যাঁ, পার্টি তো উনি চালান না। যদি উনি সত্যিই পার্টিটা চালাতেন খুবই ভালো হতো। উনিও আমায় জিজ্ঞেস করেন, বেচারা আমার খুব ভালো বন্ধু। আমিও চাই না যে আমি ওনাকে ছোট করি। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, ২৬ বছর ধরে আপনার ওয়ার্কিং কমিটি, ওর ইলেকশন কবে হয়েছে? ২৬ বছর আগে, ৯৭ এ, আগের সেঞ্চুরিতে, কলকাতা সীতারাম কেশরী। ২৬ বছর ধরে হয়নি। কেন হয়নি? কারণ ইলেক্টেড ওয়ার্কিং কমিটিকে প্রেসিডেন্ট বের করতে পারে না, কারণ তারা ইলেক্টেড। কিন্তু এনাদের প্রত্যেক ২ দিন চেঞ্জ করাতে হয় প্রেসিডেন্টের পদ। কেউ যদি বেশি কিছু বলে ফেলে, এনাকে সরাও, এর জায়গায় আরেকজনকে নিয়ে এসো। ইনি যদি লেটার মানে গোলাম নবী আজাদের মতো লেটার লেখেন, তাহলে ওকেও সরিয়ে দাও, আরেকজনকে নিয়ে এসো। তো এটা কোথাকার ডেমোক্রেসি? তাই কংগ্রেস তৈরি হবে কিভাবে? তাই ইলেকশন ওয়ার্কিং কমিটিরও হয়নি। আর দ্বিতীয় কথা, সবারই জন্য আপনার এই চ্যানেলের মাধ্যমে কোটি কোটি লোক দেখেন এটা, বিধানসভার 70% টিকিট তুমি ভুল মানুষকে দাও। হ্যাঁ, বিধানসভাতেও পার্লামেন্টেও ইলেকশন টিকিট বিতরণের যে কমিটি আছে, এটা চেঞ্জ করো। সেটা করো যেটা আজকে রাজনীতিতে অ্যাক্টিভ, যে এটা বলবে যে তামিলনাড়ুতে এ কাজ করে আর এ কাজ করে না, এ সক্রিয় আর ও সক্রিয় নয়। যে বাংলায় বলবে যে এ সক্রিয় নয়, কিন্তু যে ১৫ বছর আগেই নিজে রিটায়ার হয়ে গেছে রাজনীতি থেকে, আর যে ২৬ বছর আগের জগতের লোক, সে টিকিট বিতরণ করলে আপনি ৪০টা সিট পাবেন না তো কি পাবেন? আর তারপরেও আপনি মোদিবাবুর সাথে মোকাবিলা করতে চাইছেন। তাই এতে আমি কংগ্রেসকে ধোঁকা দিচ্ছি নাকি উনি ধোঁকা দিচ্ছেন? কংগ্রেসকে দুর্বল করছেন নাকি আমি দুর্বল করছি? যে বলছে ঠিক করো, আর সেই লোকটাকেই বলা হচ্ছে নাকি বিশ্বাসঘাতক আর পলাতক। হ্যাঁ, আর ভেতরে বসে যে কংগ্রেসকে একেবারে মানে শেষ করে দেখুন, দিচ্ছে, আসল সে ব্যাপারটা ঠিক হলো করছে? যে বলুন আমাকে। সবাই জানে যে ওয়ার্কিং কমিটির, ইলেকশন কমিটির কোনো মানে নেই। সবই রাহুলজি ঠিক করে দেন কাকে টিকিট দেবেন, কাকে লড়াইতে পাঠাবেন, কাকে গদিতে হ্যাঁ, বসাবেন। সেটাতেই তো সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সেটাতেই তো ৪০ সিটে ইতি। এরকম হয়েছে, যদি ওয়ার্কিং কমিটি ডিসাইড করে যে ফিল্ডে কাজ করে, সে আপনাকে ভালো জেতাতে পারবে। কিন্তু যদি একজন দিল্লিতে বসে যে কিছুই জানে না, ও টিকিট দেবে, তাহলে ৪০ কি, এটা তো ২০ সিটে হয়ে যাবে। এখন দেখুন, দিগ্বিজয় সিং আপনার বয়সী তো, হ্যাঁ। অতটাই অভিজ্ঞ কংগ্রেসের। উনি বলেছেন যে গোলাম নবী আজাদ কংগ্রেস পার্টিটাকেই ধ্বংস করে দিতে চায়। আমরা তো ওনার নতুন পার্টিটাকেই ধ্বংস করে দিয়েছি। ভেতরে বসে উনিও বলেন এটা, কিন্তু মেরুদণ্ডটাই তো নেই। কিন্তু আমার আছে। যখন আমাদের সাথে বসেন তখন বলেন যে এই লোকটা ডুবিয়েছে। কিন্তু এতটা গাটস নেই আমার মতো। যেটা আমি বলছি
যে আপনি ডুবিয়ে দিচ্ছেন। আমার সাথে ১ ঘন্টা বসেন, বলেন ডুবিয়ে দিচ্ছেন। আমারও যাওয়া উচিত ছিল। কিন্তু সাহসটাও তো থাকা উচিত। উনি তো ভারত জোড়ো মিছিলেও হেঁটেছিলেন ওনার সাথে। হ্যাঁ, হেঁটেছেন তো কি হয়েছে, হ্যাঁ? হাঁটার ফলে যে ছবিটা ছিল পাপ্পুর, সেটা পাল্টে একটা সাধুর হয়ে গেছে। দেখুন, আমি ওই নাম নিয়ে কিছু বলব না। কারণ খুব ভালো ফ্যামিলির উনি। তাই খুব খারাপ লাগে যে ফ্যামিলির সাথে আমার এত অ্যাসোসিয়েশন হয়ে গেছে। আমি তার নিন্দা করব। কিন্তু আমি ভেতরে বসে যতটা আমার দ্বারা সম্ভব ছিল, আমি সেটা করেছি। শুনিনি। শোনেননি, তাতে কি আর? হয় কোণায় চুপ করে বসে থাকো, নয়তো অ্যাসিডিটি হয়ে যাক, অ্যাসিডিটি টেনশনের থেকে হুম, হয়তো হুম। আমি যখন এটা বলেছি যে এটা হতে পারে, কিন্তু কোনো লোক করে না বা আপনাকে দেখুন, সিনসিয়ারলি পার্টিটা চালাতে হবে। আমি সমস্যার বলুন। কথা বলছি। সমস্যা হলো মোদি একজন চোর, আডানি চোর। আমার কোনো অসুবিধে নেই, কোনো আত্মীয়তা নেই এদের সাথে। কিন্তু আপনি ১ বার বলবেন, ২ বার বলবেন, ৪ বার বলবেন, ১০ বার, কিন্তু ৯ বছর হয়ে গেছে। ৯ বছর ধরে কোন মানুষ এই দেশে শুধু একটাই সমস্যার কথা বলবে, সেটা ছাড়া আর কিছু বলবেই না? আরে আমাদের কোটি, কোটি লোক আমাদের দেশে বেকার, পড়াশোনা জানা, এদের কাছে কোনো চাকরিই নেই। এটা একটা প্রবলেম আজাদ সাহেব। উনি বলেন সব মোদিরাই চোর। আপনি একজন মোদিকেও চোর বলেন না। উহ উনি উনি বলুন, আমি বারণ করছি না। তো আপনি বলেন না কিন্তু কেন? ৯ বছর ধরে তো বলতে পারেন না? এই দেশে মোটামুটি ১৩০ কোটি জনগণ আছে। ১৩০ কোটির ১০,০০০ কোটি সমস্যা আছে। তো আপনি শুধু ২ টো সমস্যাই কেন দেখতে পাচ্ছেন? আর এটা তো শুধু আপনার সমস্যা। ওটা আনএমপ্লয়েড ইউথ এর সমস্যা নয়। উনি যার কি যেন বলে মূল্যবৃদ্ধি, এটা কি ওদের সমস্যা এই নয়, কথাগুলো হ্যাঁ? কি আপনি ওনাকে বলেছেন মুখের ওপর সবার সামনে? আমরা ওয়ার্কিং কমিটিতে এই ব্যাপারগুলো তুলেছিলাম যে আপনার সমস্যাগুলো ভুল। আর যারাই ওনাকে বলবে আপনার এই সমস্যাগুলো ভুল, বলে দেবে যে তুমি মোদিবাবুর লোক। তাহলে বলুন এরকম লোককে কি পরামর্শ দেবেন? যা বলবেন বলবে আপনার শত্রুর সঙ্গে সম্পর্ক আছে। তাহলে আপনি সঠিক কি করে হবেন? কিন্তু দেখুন, মোদিজি তো আপনার জন্য পার্লামেন্টে কাঁদেন, দুঃখ প্রকাশ করেন, ১২ মিনিট আপনার প্রশংসা করেন। তাহলে ওরা তো এটা বলবেই যে আপনি মোদিজির সাথে হাত মিলিয়েছেন। আমি প্রার্থনা করছি যে রাহুল বাবুও এরকম কোনো কাজ যেন করেন যার জন্য মোদিবাবু কাঁদবেন। আগে আপনার মনে হতো মোদিজি খুবই নিষ্ঠুর, বউ বাচ্চা নেই, কারোর তোয়াক্কা করেন না। তারপর আপনার চিন্তাভাবনা পাল্টে গেল? দেখুন মোদিবাবু ওনাকে ৯০ এর দশক থেকে চিনি। যখন উনি পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, আমিও জেনারেল সেক্রেটারি ছিলাম, ন্যাশনাল সেক্রেটারি, অটলবাবুর যুগে। তখন আমাদের এনকাউন্টার হতো যেমন আজ আপনি ডেকেছেন, কখনো আবার উনি সামনে বিজেপি ভার্সাস কংগ্রেস। তারপর আমরা দুজনেই চিফ মিনিস্টার ছিলাম। উনি চিফ মিনিস্টার ছিলেন, উনি নিজের স্টেটের, আমি আমার। তখন সম্পর্ক ছিল। কিন্তু আমি এতটা কাছের থেকে চিনতাম না। তারপর ৭ বছর আমি লিডার অফ অপোজিশন ছিলাম আর উনি ৭ বছর। উনি এখনো প্রধানমন্ত্রী। কিন্তু খুব একটা দেখা সাক্ষাৎ, কিন্তু মিটিং, প্রত্যেক সেশনে ২-৩ টে মিটিং হতো। তাতে উনার লিসনার্স অনেক ছিল। শুনতেন মন দিয়ে সবার ভাষণ। কিন্তু আমি ভাবতাম খুব নিষ্ঠুর উনি। অনেক ব্যাপারে ৭ বছরে আমি উনার বিরুদ্ধে অনেক বলেছি অ্যাজ আ লিডার অফ অপোজিশন সামনাসামনি। যেমন আমরা সামনাসামনি আছি। সামনাসামনি বিরোধিতা করাটা খুব মুশকিলের। তাই ১ ঘন্টা আমি প্রত্যেকটা ভাষণেই উনার সামনেই বলে দিতাম যে, "আপনার এই পলিসিটা খারাপ, ওই পলিসিটা খারাপ, এটা খারাপ, এটা আপনি ডুবিয়ে দেবেন, ওটা করেছেন।" কখনো ভালো করলেও আমি কখনো বলিনি যে, "আপনি ভালো করেছেন।" হয়তো আমি ভুল করেছি। তা না হলে রাহুল বাবু আমাকে আগে থেকেই বলতেন যে, আমি বিজেপির লোক। কিন্তু যখন আমার পার্লামেন্ট থেকে রিটায়ার হয়ে গেলাম আমি, আমার সময় শেষ হয়ে গেল। কারণ জম্মু কাশ্মীরে থাকার সময় রিটায়ার করলাম সেটাও মোদিবাবুর জন্য, নয়তো আমি পার্লামেন্টে থাকতাম। তো উনি আমার ক্ষতিও করেছেন প্রচুর। কারণ আমি জম্মু কাশ্মীর থেকে নির্বাচিত হয়ে আসতাম। ওখানকার বিধানসভা রাজ্যসভা বেসড ছিল। তো উনি বিধানসভা ভেঙে দিয়েছেন ৪-৫ বছর ধরে, ৫-৬ বছর ধরে ওখানে গভর্নরের রুল চলছে। যখন বিধানসভাটাই ছিল না, তখন আমাকে কে নির্বাচিত করত? এটাই হচ্ছে তো আপনার বিশ্বাসঘাতকতার প্রমাণ? না,
তো তো এই রাগটা আমার ছিল, ঠিক আছে। আর ওই গভর্নর রুলটা তুলে নিয়ে বিধানসভা করার পেছনেও আমি খুব চেষ্টা করেছিলাম যাতে আমি পার্লামেন্টে ফিরতে পারি। তো আমার রাগটা তো আগাগোড়াই ওনার উপরে ছিল। ওনার রাগ করাটাও স্বাভাবিক ছিল, কারণ আমি ৭ বছর ধরে ওনার বিরোধিতা করেছিলাম। কিন্তু যখন উনি ভাষণটা দিলেন, বিদায়ী ভাষণ, তখন আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল যে এই লোকটা নিষ্ঠুর হতে পারে। এনার আর আমার চিন্তাভাবনা মেলে না। হয়তো এনার চিন্তাভাবনার জন্য দেশের ক্ষতিও হচ্ছে, কিন্তু যখন উনি ভাষণ দেওয়া শুরু করলেন, তখন আমি মোদিবাবুর অন্য চেহারাটাও দেখতে পেলাম। একজন স্টেটসম্যানের। প্রাইম মিনিস্টার কয়েকটা জায়গায় ভুল করেন, এটা আমি বলবো না। আমি আমার বইতেও লিখেছি কি ভুল করেছেন উনি। কিন্তু যদি এটা বলি যে পরিশ্রম করেন না, তাহলে সেটা অনেক বড় বোকামি হবে। হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান। কিন্তু যেভাবে উনি কেঁদেছিলেন আর এরকম একটা দৃশ্যকে আবার আমার সামনে নিয়ে এলো, যেটাতে উনিও কাঁদলেন আর আমিও কাঁদলাম। উনি কেন কাঁদলেন? এটা তো আমার সাথে বিচ্ছেদের ব্যাপার ছিল না। কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার ছিল না। উনি মানবতার খাতিরে কেঁদেছিলেন। কারণ যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তো গুজরাটের একটা বাস, গুজরাটের প্যাসেঞ্জার নিয়ে টুরিস্ট বাস কাশ্মীরে এসেছিল। আর সকাল সকালই আমাকে সিআইডির লোকেরা বলেছিল যে এটা গুজরাটের প্যাসেঞ্জারের বাস ছিল, আর ওটার ওপর আক্রমণ হয়েছে গ্রেনেড দিয়ে, আর কিছু লোক নিহত হয়েছেন আর কিছু লোক আহত হয়েছেন। তখন আমি যে জামাকাপড় পরেই ছিলাম, ওই সময় জলখাবারও খাইনি, চলে গেলাম। যখন লাশগুলো দেখলাম, তাদের টুকরোগুলো দেখলাম, বাচ্চারা কাঁদছিল, যখন আমি এসব অবজার্ভ করলাম, যাওয়ার পর সবাই বলছে যে চিফ মিনিস্টার এসেছে, চিফ মিনিস্টার এসেছে। তখন এই বাচ্চারা আমার পায়ে এসে, আমার বাবা মা মারা গেছে, মা মারা গেছে, ওদের ফ্যামিলি মেম্বার। তখন আমি ভীষণ রকম কাঁদলাম, খুব জোরে চিৎকার করে করে। ওই সময় মোদিবাবু গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, ওনার ফোনটা এলো। তো সন্ধেবেলা যখন আমি বিদায় জানাতে এয়ারপোর্টে গেলাম, সি অফ করতে গেলাম এই ডেড বডিজগুলোকে, তখন প্লেনে আবার জড়িয়ে ধরল এরা সবাই। গালাগালি দেয়নি, কিন্তু জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল আমার পাগুলো ধরে, মহিলারা আর বাচ্চারা মিলে। আমিও আবার কাঁদলাম। তারপর সিএম এর ফোন এলো, তখন আমি কাঁদতে কাঁদতেই ওনার সাথে কথা বললাম। তো ওই যে সত্যটা, এখানে ন্যাশনাল লেভেলে কিন্তু কম দেখানো হয়েছে, কিন্তু গুজরাটে সেটাকে দেখানো হয়েছিল, আমার কাঁদা অবস্থা। কারণ ওই মৃত লোকেরা গুজরাটের লোক গুজরাটে ছিলেন। ছিল, আর ওরা যে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে লোকেরা গুজরাটে ছিল, কিন্তু কাশ্মীরের সিএম যেভাবে কাঁদছে, মনে হচ্ছে ওর পরিবারের কেউ মারা গেছে। তাই এই জন্য আমি স্যালিউট করছি, ওনার গলা বুঝে এসেছিল। আর তারপর আমি প্রাইম মিনিস্টারের পর আমি বলেছিলাম যে আমি সবার শেষে বলেছিলাম, যখন ওখানে সব লিডাররা বক্তব্য রেখেছিল, সবাই বলেছিল, তাই আমিও ওই দৃশ্যটার বিবরণ দিচ্ছিলাম। আমার নিজেরও গলা বুঝে এসেছিল। একটা ঘটনার বিবরণ দেওয়ার পর প্রাইম মিনিস্টারও কেঁদেছিলেন, আমিও কেঁদেছিলাম। আর আমার আফসোস হয় যে ওই ব্যাপারটাকে নিয়ে এরা রাজনীতি করে। ইনি তো একবারও জিজ্ঞেসও করেননি, আপনি চিফ মিনিস্টার ছিলেন, কারা মারা গেছিল গুজরাটে, কিভাবে মারা গেছিল, আজ পর্যন্ত জিজ্ঞেস করেননি। ইনি তো ওটার এই মানে বার করেছেন যে এনার আনুগত্য মোদিজির প্রতি আছে। রাহুল গান্ধীর লোকসভার মেম্বারশিপ চলে গেছে, দুদিনের মধ্যে ওনাকে দিয়ে বাড়ি খালি করানো হয়েছে। আজাদজি ২ বছর ধরে এমপি পদে নেই, উনি নিজের বাড়িতেই আছেন। ইউক্রেনে যাক একটু, ওখানে ৪ বছর বেকার বসে আছে ওই বন্দুকগুলোর মধ্যে। যেমনটা আমি পাঞ্জাবে গেছিলাম বা কাশ্মীরে গেছিলাম, আর ওদের প্রাণ বাঁচাক, দেখবেন উনি ফিরলে পরে মোদি এসে নিজের বাংলো খালি করে দেবেন ওনার জন্য। প্রাইম মিনিস্টার হাউসে বসেও একটুখানি, আমি যে এত ১৬ বার মিলিটেন্টদের আক্রমণ থেকে অ্যাজ চিফ মিনিস্টার বেঁচে গিয়েছিলাম, ২৫-২৬ বার এই জেনারেল সেক্রেটারি হিসেবে পাঞ্জাবে বেঁচে গেছিলাম, ৪০ বার বেঁচেছিলাম। তো তাকে কোন প্রাইম মিনিস্টার বাড়ি দেবেন না বলুন? আর আমি তো বাড়ির ভাড়াটাও দিই, বাড়িটারও, বিদ্যুতেরও, জলেরও দিই, বিনা পয়সায় থাকি না। না, না, দেখুন আপনার ওপর কতটা বিপদ আছে সেটা আমি জানি। সেই হিসেব অনুযায়ী আপনাকে বাড়ি দেওয়াটা ভুল কিছু না। ওরা বলছে যে এনাকে কেন খালি করতে বলা হলো? না, না, দেখুন, এনারও বিপদ হতে পারে। এনাকে খালি আপনি যেমন করবেন তেমনি ফল পাবেন। আপনি ২৪ ঘন্টা গালাগালি দেবেন,
তাহলে উনিও তো একটু খোঁজা দেবেনই। কংগ্রেস ছেড়ে দেওয়া মানুষ আপনি একা নন। হেমন্ত বিশ্ব শর্মা, উনি ছেড়েছেন, ওনার লাভ হয়েছে, উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, মিস্টার সিন্ধিয়া ক্যাবিনেট মিনিস্টার হয়ে ক্যাবিনেট গেছেন। মিনিস্টার হয়েছেন, অনেকে আছেন, ১ ডজন ২ ডজন মোটামুটি আর অনেকেই এনারা আছে। তো সেই লোক, সিন্ধিয়াজি তো বিশেষ করে, ওনাকে আমি দেখতাম পার্লামেন্টে, পরিষ্কার দেখা যেত উনি সব থেকে বেশি হাসি ঠাট্টা করতেন রাহুল গান্ধীর হ্যাঁ, সাথে, হ্যাঁ। সবসময় ওনার সাথে কথাবার্তা বলতেন। আরেকজন আমাদের ইউপির একজন সিনিয়র মিনিস্টার, উনিও এনার খুব জিতেন ক্লোজ ছিলেন। প্রসাদ। না, জিতেন্দ্র প্রসাদও ক্লোজ ছিলেন, উনি তো বিজেপির মন্ত্রী। আরেকজন সুস্মিতা ছিলেন, ওনাকেও এমপি বানিয়েছিলেন। ইনিও প্রায় ওনারই বয়সী, ওনার থেকে ছোটই হবে। মহিলা কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট, উনি চলে গেলেন ওই টিএমসিতে এমপি হয়ে গেলেন। তো 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 এদের ওনাদের তো সব নবীনরাই ছেড়ে চলে যাচ্ছেন ওনাকে। কেন চলে যাচ্ছেন? এনার স্বভাবের জন্য। হেমন্তর গল্পটা তো আমি শুনেছিলাম, উনি দেখা করতে গেছিলেন, সেই সময় রাহুল গান্ধী নিজের কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছিলেন, ওনার সাথে কথা বলেননি। ওই হেমন্তর গল্পটা আমি ওখানে লিখেছি কিন্তু। কারণ মিসেস গান্ধী আমাকেই পাঠিয়েছিলেন এখানে, যে দেখো মেজরিটি হেমন্তর আছে। তখন আমি লিডার অফ অপোজিশন ছিলাম, ঠিক আছে? শ্রীনগর থেকে আমাকে ডেকে পাঠালো, যেখানে ঝামেলা হচ্ছে। উনি ভোট অফ হেমন্তকে সিএম এর বিরুদ্ধে ভোট অফ নো কনফিডেন্স দিয়েছে, তাই আপনি করুন এটার ব্যাপার, ইলেকশন করুন এখানে। তাই আমি আমার বাড়িতে, দিল্লির বাড়িতে হেমন্তকে ডাকলাম, আর ওনার সাথে ৪৫ এমএলএ ছিল। সিএমকে ডাকলাম, ওনার সাথে ৭ জন এমএলএ ছিল। আর মিসেস গান্ধী বলেছিলেন যে যাও, যার কাছে ৪৫ জন আছে তাকেই লিডার বাছো। আর সকালে যাওয়ার কথা ছিল আমার। সন্ধেবেলাতে রাহুল গান্ধীর ফোন এলো যে আপনি যাবেন না? সকালে আমার সাথে দেখা করলেন। সকালে দেখা করতে গেলাম তো সিএম ওনার পাশেই বসেছিলেন, আর বললেন না ইনিই থাকবেন। তখন আমি বললাম হেমন্তর, ওনার কাছে মেজরিটি আছে, এনার কাছে ৭ আছে, ওনার কাছে ৪৫ জন আছে, ওনার চলে যাবে। বললেন যেতে দিন, নর্থ ইস্টের ইনচার্জ ছিলেন উনি, তাতে কি হয়েছে? উনি চলে যেতে চাইছিলেন, চলে গেছেন। তাহলে আজ কেন কাঁদছেন? উনি পুরো ৮টা স্টেট নিলেন নর্থ ইস্টের, যার উনি ইনচার্জ ছিলেন। তারপরেও বলেন যে কংগ্রেসের ভালো কাজ করেছেন। কংগ্রেসের ভালো কাজ করেছেন না মোদিবাবুর রাস্তা সহজ করেছেন? ক্যাপ্টেন অমরিন্দর সিং এর সাথে কি হয়েছিল? উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। উনিও ছিলেন, সেটাও এখানে লেখা আছে, আর সেটাও ওয়ার্কিং কমিটিতে আমি তুলেছিলাম। এখন আমি পুরো ওয়ার্কিং কমিটির তো সবকিছু বলবো না, একটুখানিই বলবো। ঠিক তো আছে, আমি অল্পই বলুন, কিন্তু স সত্যিটা স বলুন। দেখুন, আমি তো সত্যিটাই বলি। এই ব্যাপারে আমি গান্ধীবাদী, সত্যি বলার ক্ষেত্রে। আমি ওয়ার্কিং কমিটির মানে তারপরে, মানে ভরাডুবির পরে আরকি বললাম, যখন ডাকলাম, তখন আমি বললাম সবার ১ম এ ওই আসামিকে আনো, যে এই পাঞ্জাবকে ডুবিয়ে দিয়েছে। ৪ মাস আগে ইলেকশন ডেট থেকে কোন মাথামোটা লোক চিফ মিনিস্টারকে চেঞ্জ করে, হ্যাঁ? গ্রামে ক্লাস 6 এ আমাদেরকে পড়ানো হয়েছিল যে মিড স্ট্রিমে ঘোড়া কখনো পাল্টাতে নেই। মিড স্ট্রিমে ঘোড়া বদলালে কিন্তু ভেসে যাবে একটা একেবারে। ঘোড়া ভালো এসেছিল না, নবজ্যোৎ সিং সিধু? হ্যাঁ, ব্যাপারটা সত্যি। এত বড় ঘোড়া আমি দেখিনি। যে প্যাসেঞ্জারকে নিয়ে নিজেই ডুবে যায়। আজ পর্যন্ত ভারতবর্ষের ১৩৮ বছরের ইতিহাসে না পড়েছি, আর না ৫০ বছর ধরে দেখেছি যে কংগ্রেস প্রেসিডেন্ট নবজোৎ সিধু ইলেকশনের প্রচারে বলে যে এই চিফ মিনিস্টারটা মিথ্যে বলছে, ইনি আপনাদের যে প্রমিস করছে সেটা ভুল করছে, কারণ ইনি তো জিততেই পারেন না, ইনি চোর। এইটুকুই নয়, ওনার মেয়েও ইলেকশনের প্রচার করেছেন পার্টির, যে আমাদের চিফ মিনিস্টার চোর। তো কোন গাধা ভোট দেবে, হ্যাঁ, ওই পার্টিকে? যার পার্টি প্রেসিডেন্ট, উনি আর ওনার মেয়ে প্রচার করছে যে আমাদের চিফ মিনিস্টার চোর, আমাদের পার্টি চিফ মিনিস্টার চোর। তো ভোটটা লোকেরা কেন দেবে? তাই যে এনার সিলেকশন করেছে এরকম প্রেসিডেন্ট লোককে, তিনি বিজেপিকে সাহায্য করছেন নাকি আমি করছি? উনি মোদিবাবুকে সাহায্য করছেন নাকি আমি করছি? শোনা যাচ্ছে রাজস্থানে এখন বিদ্রোহ হতে চলেছে, সচিন পাইলট অনেকদিন ধরে রেগে আগুন হয়ে আছেন। এখন দেখুন, আমি তো চাই যে কংগ্রেস বেঁচে থাকুক, ঠিক আছে?
কিন্তু ক্যাপ্টেন নিজেই চায় যে জাহাজ ডুবে যাক, তাহলে আমি কি করে বাঁচাবো? ক্যাপ্টেন চাইছে যে তাড়াতাড়ি, আর যেখানে বেশি ঝড় জল হচ্ছে সেখানে নিয়ে যাও। এখানে ডুবছে না জাহাজ, এখানে অর্ধেকটা 90% ডুবে আছে, কিন্তু ঠিক আছে তো, তাহলে একটু এখনো ওপরে আছে, তাহলে যেদিকে ঝড় বেশি আছে সেদিকে নিয়ে যাও, আচ্ছা, তাহলেই একজন ডুবে কবি যাবে বলেছিলেন তাড়াতাড়ি। না যে মেরি কश्ती वहीं डूबी जहां पानी ही कम था। তবুও তো জল ছিল, এটা তো বালির মধ্যে ডুবে যাচ্ছে। আজাদ সাহেব উনি বলেন যে ও নফরত के बाजार में मोहब्बत के दुकान खुलने निकले, তো ওই দোকানে আপনারও কি যাওয়ার ইচ্ছে আছে? না না না, আমার অভ্যেস প্রথম থেকেই, ছোটবেলা থেকে নিজেই রোজগার করার দিকে, অন্যদেরকে খাওয়ানো, রোজগার করে। আমি কারুর টাকায় খাই না, ঠিক আছে? কারুর কাছে ভিক্ষে করেও কিন্তু খাই না। উনি ভিক্ষে করে খান, ঠিক আছে? প্রশংসা করো, জুতো পালিশ করো, আর দিয়ে দাও পজিশন, আর আমার বিরোধিতা করো, মোদির বিরোধিতা করো। আমার বিরোধিতা আর মোদির বিরোধিতা করলেই তো আপনি